আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভ সকাল। সবাই ভালো আছো? জি স্যার, ভালো। জি স্যার। জি স্যার, আপনি ভালো কেমন আছি। আছেন? ভালো, আপনি আপনি ভালো কেমন আছেন? আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আম, অবশ্য তোমাদের আমাদের ক্লাসের 55 জন ছাত্রের মধ্যে প্রায় ম্যাক্সিমাম গুলোই প্রেজেন্ট থাকে, অর্থাৎ প্রায় 80% স্টুডেন্ট রেগুলার প্রেজেন্ট থাকে, আর বাকিরা একটু 2-4 জন ঝামেলা করছে। তো আশা করছি যে তোমরা নেক্সট ক্লাস থেকে রেগুলার থাকবে। তার কারণ ক্লাসে যখন আমরা তোমাদেরকে জয়েন করি, আমরা যুক্ত হই, তখন তোমরা কিছু শেখার জন্য জয়েন করো, আর আমরা তোমাদেরকে কিছু দেবার জন্যই পূর্ব প্রস্তুতি গ্রহণ করি। সুতরাং এই দেওয়া নেওয়ার মধ্যে যেন একটা রেগুলারিটি থাকে, সেজন্য দায়িত্ব তোমাদেরকেও নিতে হবে, আমারও দায়িত্ব রয়েছে। তো আমি শ্রেণী শিক্ষক হিসেবে যতটা পারি যোগাযোগ রাখবো তোমাদের অভিভাবকদের সাথে। এখন কথা হচ্ছে যে ক্লাসে অনুপস্থিত থাকলে কিন্তু আমাকে জানিয়ে অনুপস্থিত থাকতে হবে, প্রথম কথা। এবং একটা এসএমএস দিতে হবে হচ্ছে যে এই কারণে আজকে অনুপস্থিত। এসএমএস টাকা খরচ করে দিতে হবে, সহজ পদ্ধতিতে নয়। মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে দিলে কিন্তু এগুলো ইগনোর হয়ে যাবে। সুতরাং মোবাইলে দিলে সেটা মানে সেটা বেশি প্রায়োরিটি পাবে, সেটা একটা বিষয়। আর নিজে থেকে বলা যাবে না যে স্যার আমি অমুক অসুস্থ, ক্লাসে উপস্থিত থাকতে পারছি না। অভিভাবককে দিয়ে ফোন দেওয়াতে হবে। আমি খুব খুশি হই যখন অভিভাবক ফোন দেয় যে আমার ছেলে হচ্ছে একটু বিশেষ কারণে অনুপস্থিত আজকে থাকছে, এবং সাথে সাথে আমি সেটা কনসিডার করি। সুতরাং তোমরা নিজের ইচ্ছায় কোনো কিছু করো না, অবশ্যই অভিভাবককে সাথে নিয়ে তোমরা সিদ্ধান্ত নিবে। যেহেতু ছাত্র, তোমার দায়িত্বই হচ্ছে পড়াশোনা করা, ক্লাস করা। যাই হোক, আজকের ক্লাস হচ্ছে আমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, প্রথম পত্রের 5ম অধ্যায় যৌথ মূলধনী ব্যবসায়। আজকের 4র্থ ক্লাস এ অধ্যায়ের। 5টা ক্লাসে অধ্যায় শেষ হবে, আর একটা ক্লাসে অধ্যায় শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো গত 3টি ক্লাসে আমরা শিখেছি কোম্পানির সংজ্ঞা, বৈশিষ্ট্য, কোম্পানি সংগঠন, শ্রেণী বিভাগ, স্মারকলিপি, পরিমেল নিয়মাবলী, বিবরণপত্র। যেহেতু লাস্ট ক্লাসে আমরা স্মারকলিপি, পরিমেল নিয়মাবলীর বিবরণপত্র আলোচনা করেছি, তাই তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে এ সংক্রান্ত এখন করতে পারো। আজ আলোচনা হবে কার্যারম্ভের অনুমতিপত্র কি, কোম্পানি পরিচালক, পরিচালকদের যোগ্যতা সূচক শেয়ার এবং কোম্পানি মূলধন শেয়ার ও ঋণপত্রের সংজ্ঞা এবং শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা আজকে হবে। তো গত ক্লাসের এই প্রশ্নগুলো দেওয়া ছিল, কারো কোনো প্রশ্ন আছে? তোমরা এটুকু যদি পড়ে থাকো, গত ক্লাসের এই প্রশ্নগুলো দেওয়া ছিল, কাজ করেছো বাবা তোমরা? কতজন করেছো? নাম শুধু বলো তো, নাম বলো। আমি করেছি। আর সাহল। সাহল, সাফি, আচ্ছা, কিরণ, জারি, তারপরে স্যার সামিন, আচ্ছা, সামি, ইলহাম, ইলহাম, সিয়াম, সিয়াম, আবির, আলিফ। আর কেউ করেছো? ইমাম স্যার, হ্যাঁ, আর কেউ করেছো বাবা? সাকিব, চিস্তি, চিস্তি। ওকে, তার মানে অনেকেই করেছে। আমি কিন্তু এটা চাই যে তোমরা রেগুলার হও, বাসায় প্র্যাকটিস করো, পড়াশোনা করো। হ্যাঁ, তার কারণ ভালো রেজাল্ট হলে তোমার কৃতিত্ব, তোমার প্যারেন্টস এর কৃতিত্ব। তোমাকে ওই কখনো বলবে না যে তোমার ক্লাস টিচার কে ছিল, এত ভালো রেজাল্ট করলা, কেউই জিজ্ঞাসা করবে না। তুমি ভালো রেজাল্ট করেছো, সম্পূর্ণ কৃতিত্ব তোমার কাছে যাবে, তোমার প্যারেন্টস কে প্রশংসা করবে, ঠিক না? ওকে, তাহলে গতদিন আমরা আলোচনা করেছিলাম স্মারকলিপি, স্মারকলিপি ধারা, পরিমেল নিয়মাবলী, বিবরণপত্র। বলো, এই জায়গা পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে তোমাদের? উদ্যোগ গ্রহণের পর্যায়ে যে বিভিন্ন স্টেপ গুলো আছে ওগুলো হ্যাঁ, একটু আলোচনা করলে ভালো হয়। আচ্ছা, উদ্যোগ গ্রহণ পর্যায়ে, ঠিক আছে, আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি। দেখো, একটি কোম্পানি প্রতিষ্ঠা করার জন্য মোটামুটি 4টি পর্যায়ে অতিক্রম করতে হয়। উদ্যোগ গ্রহণ পর্যায়ে, দলিলপত্র প্রণয়ন পর্যায়ে, নিবন্ধন পত্র সংগ্রহ পর্যায়ে, কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ পর্যায়ে। তো উদ্যোগ গ্রহণ পর্যায়ে, তো যেহেতু যৌথ মূলধনী কোম্পানি, আর কোম্পানি বলতে প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানিকে বোঝায়। তো প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন এবং পাবলিকের সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন। এই 2 জন এবং 7 জন প্রাইভেট, তাহলে
প্রাইভেট কোম্পানি প্রতিষ্ঠা করতে চাইলে কমপক্ষে 2 জনকে উদ্যোগ গ্রহণ করতে হবে, আর পাবলিক লিমিটেড কোম্পানি স্থাপন করতে চাইলে কমপক্ষে 7 জনকে উদ্যোগ গ্রহণ করতে হবে। যারা প্রাথমিকভাবে উদ্যোগ গ্রহণ করে একটি কোম্পানি বা প্রতিষ্ঠা করার জন্য, তাদেরকে বলা হয় প্রবর্তক, এবং প্রাথমিকভাবে এরাই পরিচালনা করে থাকে। তো এরা কি উদ্যোগ গ্রহণ করবে? এরা উদ্যোগ গ্রহণ করে একত্রিত হয়ে এরা কি করবে? উদ্যোগ গ্রহণ পর্যায়ে এসে কোম্পানির নাম নির্বাচন করবে, কোম্পানির উদ্দেশ্য নির্ধারণ করবে, কোম্পানির মূলধন কেমন হবে এটা সংগ্রহ করবে, তারপর হচ্ছে কোম্পানির নাম নির্বাচন হবে, নামের ছাড়পত্র সংগ্রহ করতে হবে। এই কাজগুলো উদ্যোগ গ্রহণ পর্যায়ে কারা করবে? ওই প্রাইভেটের সর্বনিম্ন 2 জন এবং পাবলিকের সর্বনিম্ন 7 জন। এই যে স্বেচ্ছায় একত্রিত হয়ে কোম্পানির গঠন করার জন্য প্রয়োজনীয় কাজ করার বা গঠন করার জন্য উদ্যোগ গ্রহণ করছে, এটাই হচ্ছে উদ্যোগ গ্রহণ পর্যায়ে। প্রশ্ন উত্তর পেয়েছো? জি স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়েলকাম। দ্রুত বলেছি যেহেতু আজকের আলোচনা আছে। আবার আজকে আসো দেখি কার্যারম্ভের অনুমতিপত্র পর্যায়ে। দেখো, কোম্পানি যখন প্রতিষ্ঠা করা হয় তখন 4টি পর্যায় অতিক্রম করতে হয়। কি কি বলেছি? উদ্যোগ গ্রহণ পর্যায়ে, দলিলপত্র প্রদান পর্যায়ে, নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায়ে, কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ পর্যায়ে, তাই না? তো কার্যারম্ভের অনুমতিপত্র ঠিকই আজকের আলোচনা। তো একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি যদি হয়, তো নিবন্ধন পত্র সংগ্রহ করার পরেই ওই কোম্পানি কাজ শুরু করতে পারে। কোন কোম্পানি কাজ শুরু করতে পারে নিবন্ধন পত্র সংগ্রহের পরেই? বলো। প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন পত্র পাওয়ার পরপরই, অর্থাৎ রেজিস্ট্রেশন পেপার পাওয়ার পরপরই ওরা কাজ শুরু করতে পারে। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি প্রাইভেটের চেয়ে অনেক বড় এবং এর দায়বদ্ধতা অনেক বেশি রয়েছে। ঠিক আছে? তো পাবলিক লিমিটেড কোম্পানিতে যেহেতু সাধারণ জনগণের টাকা থাকে, এই জন্য এখানে আবার কিছু আনুষ্ঠানিকতা পালন করতে হয়। তো পাবলিক লিমিটেড কোম্পানি কি হয়, যে যতক্ষণ পর্যন্ত নিবন্ধিত মূলধন, অর্থাৎ স্মারকলিপিতে 6টি ধারা রয়েছে না, নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন। এই মূলধন মানে হচ্ছে যে নিবন্ধিত মূলধন, কি পরিমাণ অর্থ একটি কোম্পানি সংগ্রহ করবে এটি স্মারকলিপিতে উল্লেখ থাকে। তো এই উল্লেখিত মূলধনই হচ্ছে নিবন্ধিত মূলধন। তো প্রাইভেট লিমিটেড কোম্পানি যদি নিবন্ধিত মূলধন রেজিস্ট্রেশন পত্র পাওয়ার সাথে সাথে যদি সংগ্রহ করতে না পারে, কোনো অসুবিধা নাই, ওরা কাজ শুরু করার অনুমতি পায়। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি যে নিবন্ধিত মূলধন রয়েছে, এই নিবন্ধিত মূলধন সংগ্রহ করা বাধ্যতামূলক। এটি যতক্ষণ পর্যন্ত সংগ্রহ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে না। তো ধরে নাও যে পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে চাইলে কি করতে হবে? কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। তাহলে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে চাইলে তাকে অবশ্যই সাবমিট করতে হবে যে নিবন্ধিত মূলধন আমরা সংগ্রহ করেছি। এজন্য বলা হয়েছে যে পাবলিক লিমিটেড কোম্পানি গঠনের বেলায় নিবন্ধন পত্র সংগ্রহের পর প্রবর্তকদের কার্য শুরু করার জন্য নিবন্ধকের নিকট থেকে যে গুরুত্বপূর্ণ দলিলটি সংগ্রহ করতে হয় তাকেই কার্যারম্ভের অনুমতিপত্র বলে। অর্থাৎ যে দলিলটি নিবন্ধন অফিস থেকে সংগ্রহ করে যে কাজ শুরু করার অনুমতিপত্র লিখে, এই মর্মে যে কাজ শুরু করার অনুমতি দেওয়া হলো, এরকম একটা অনুমতিপত্র দেওয়া হবে। তো এই দলিল সংগ্রহ না হওয়া পর্যন্ত পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে না। কি ক্লিয়ার? বুঝতে পেরেছো? আমাদের বাংলাদেশের যৌথ মূলধনী কোম্পানি আইন 1994 সালের 150 ধারায় বলা হয়েছে যে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে চাইলে এই নিচের 4 ধরনের পয়েন্ট আকারে লেখা আছে, 4 ধরনের যে দলিল রয়েছে এই দলিলগুলো সাবমিট করতে হবে। কি কি? বিবরণপত্র বা বিবরণপত্রের বিকল্প বিবৃতির 1 কপি তোমাকে নিবন্ধন অফিসে জমা দিতে হবে। বিবরণপত্র দিতে হবে, অথবা বিবরণপত্র যদি ইস্যু করতে না হয় তাহলে এর বিকল্প বিবৃতি একটি তৈরি করে নিবন্ধন অফিসে জমা দিতে হবে। তোমরা জানো বিবরণপত্র কাকে বলে? যে একটি পাবলিক লিমিটেড কোম্পানি জনসাধারণের কাছে শেয়ার বা ঋণপত্র বিক্রয়ের জন্য জনসাধারণকে ক্রয়ের আহ্বান জানিয়ে যে পত্র ইস্যু করে থাকে সেটাই হচ্ছে বিবরণপত্র। একটা গেল। 2 নম্বর হচ্ছে পরিচালকদের যোগ্যতা সুযোগ শেয়ার নগদ অর্থে ক্রয় করেছেন এই মর্মে একটি ঘোষণাপত্র। যারা পরিচালক রয়েছে তাদের যোগ্যতা সুযোগ শেয়ার ক্রয় করতে হয়। অর্থাৎ তুমি একজন শেয়ার হোল্ডার, উনিও একজন শেয়ার হোল্ডার, কোম্পানির মালিক, তুমি একটি শেয়ার ক্রয় করেছো, তুমিও মালিক, কিন্তু তুমি একটি শেয়ার ক্রয় করলে কোম্পানির পরিচালক পদে দাঁড়াতে পারবে না। ঠিক আছে? দাঁড়াতে হয়, আবার ভোটে নির্বাচিত হতে হয়। তা দাঁড়ানোর জন্য একটি যোগ্যতা সুযোগ শেয়ার ক্রয় করতে হয়। ধরে নাও যে 5000 শেয়ার, স্মারকলিপিতে লেখা আছে যে 5000 শেয়ার ক্রয় করতে হবে, এরকম। তাহলে তুমি 1টি 2টি 4000 শেয়ার ক্রয় করলে তুমি পরিচালক পদে দাঁড়াতে পারছো না। তাহলে দাঁড়াতে চাইলে তোমাকে কমপক্ষে
5,000 শেয়ার ক্রয় করতে হবে। তাহলে এই 5,000 শেয়ারই হচ্ছে যোগ্যতার সুযোগ শেয়ার, এবং এই শেয়ার ক্রয় করতে হবে নগদ অর্থে। সেটার ঘোষণাপত্র লাগবে, এবং পরিমেল নিয়মাবলীতে ন্যূনতম চাঁদা সংগৃহীত হয়েছে এই মর্মে ঘোষণাপত্র। বুঝতে পেরেছ? তারপরে নিয়ম অনুযায়ী সবকিছু সম্পাদিত হয়েছে, অর্থাৎ পরিমেল নিয়মাবলী এবং স্মারকলিপি এবং পরিমেল নিয়মাবলীতে যে সকল নিয়মাবলী কথা বলা হয়েছে সেই মর্মে আমাদের সমস্ত কাজকর্ম সম্পাদিত হয়েছে। এই মর্মে একজন কোম্পানির যারা পরিচালক রয়েছে অথবা একজন সচিব রয়েছেন তাদের একটি ঘোষণাপত্র লাগবে। এই কাগজগুলো যদি নিবন্ধন অফিসে জমা দেওয়া হয়, এরা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে আসলে সত্যতা কতটুকু। যদি স্যাটিসফাইড হয়, সত্যতা পায়, তাহলে এরা কাজ শুরু করার অনুমতি দেয় পাবলিক লিমিটেড কোম্পানিকে। তাহলে বলো দেখি, পাবলিক লিমিটেড কোম্পানির জন্য কার্যারম্ভের অনুমতিপত্র লাগবে না কোন কোম্পানির? প্রাইভেটের জন্য লাগবে? প্রাইভেটের জন্য কার্যারম্ভের অনুমতিপত্র লাগে না স্যার। পাবলিকের জন্য। পাবলিক লিমিটেড কোম্পানির জন্য কার্যারম্ভের অনুমতিপত্র লাগে। ঠিক আছে স্যার, একটা কথা ছিল। হ্যাঁ বলো। স্যার আমার এসে ন্যূনতম বানানটা মনে একটু ভুলিয়েছে, ন্যূনতম। হ্যাঁ ওটা আমি লিখতে পারিনি। হ্যাঁ লিখতে পারিনি, ওখানে আমার ল্যাপটপে উঠে নাই আর কি। ওকে, এরপর আসলে দেখি কোম্পানির পরিচালক কারা। কোম্পানির পরিচালক বুঝতে পেরেছ? শেয়ার হোল্ডারদের ভোটে ও পরিমেল নিয়মাবলীর বিধান অনুযায়ী যে সকল ব্যক্তি কোম্পানি ব্যবস্থাপনার মূল দায়িত্বে নিয়োজিত থাকে তাদের প্রত্যেককে পরিচালক এবং সামগ্রিকভাবে এদের পরিচালক পর্ষদ বলা হয়। কোম্পানি পরিচালক কারা? ওই যে পরিচালকদের যোগ্যতা সুযোগ শেয়ার একটু আগে, আমরা এটা পরের আলোচনা করব। হ্যাঁ পরে আছে। কোম্পানির পরিচালক কারা? যারা কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ করে তারাই পরিচালক। তো যারা শেয়ার হোল্ডার রয়েছে তারা সবাই কি পরিচালক হতে পারে? না। এই সকল শেয়ার হোল্ডারদের প্রত্যেক শেয়ার হোল্ডার একটা করে ভোট প্রদান করতে পারবে। প্রত্যেক শেয়ার হোল্ডার একটা করে ভোট প্রদান করতে পারবে। তো এই শেয়ার হোল্ডাররা, ওখানে যারা শেয়ার হোল্ডার রয়েছে যারা পরিচালক পদে দাঁড়িয়েছে তাদেরকে ভোটে নির্বাচন করা হয়, অথবা পরিমেল নিয়মাবলীর বিধান অনুযায়ী যেসব ব্যক্তি কোম্পানির ব্যবস্থাপনা মূল দায়িত্বে নিয়োজিত থাকে তাদের প্রত্যেককে পরিচালক বলা হয়। তো সামগ্রিকভাবে এদের সবাইকে পরিচালক পর্ষদ বলা হয়। বুঝতে পেরেছো পরিচালক কাকে বলে? স্যার এগুলাতে কি ভোট কিনাকিনি হয়? হ্যাঁ এগুলাতে কি ভোট কিনাকিনি হয় স্যার? ভোট কেনাকিনি না, ভোট প্রদান করা হয়। এই যে কোনো একটা সরকার নির্বাচিত যখন হয় তখন সাধারণ জনগণের কাছ থেকে ভোট কিনে নেয় নাকি এরা গিয়ে ভোট দেয়? ভোট দেয় কারা? বিদেশি নাগরিক না দেশীয় নাগরিক? দেশীয়। দেশের নাগরিক যারা রয়েছে তারাই ভোট দিতে পারে। তুমি না ভোটার হয়েছো? না স্যার। তুমি তাহলে ভোট দিতে পারবে না। ঠিক আছে, তার মানে ভোটার হতে চাইলে, মানে ভোট দিতে চাইলে তোমাকে ভোটার হতে হবে। এমনি ওই কোম্পানিতে ভোট দিতে চাইলে তোমাকে প্রথমে শেয়ার হোল্ডার হতে হবে। কোন শেয়ার হোল্ডার? সাধারণ শেয়ার হোল্ডার হতে হবে। কোন শেয়ার হোল্ডার হতে হবে বলো? সাধারণ শেয়ার হোল্ডার। সাধারণ শেয়ার হোল্ডার হতে হবে, অর্থাৎ সাধারণ শেয়ার ক্রয় করতে হবে। অগ্রাধিকার শেয়ার ক্রয় করলে বা অন্য কোনো শেয়ার ক্রয় করলে তুমি ভোট দিতে পারবে না। এবং পরিমেল নিয়মাবলী বিধান অনুযায়ী যে সকল ব্যক্তি ওই কোম্পানির ব্যবস্থাপনার মূল দায়িত্বে নিয়োজিত থাকে অর্থাৎ কোম্পানির পরিচালনা করে তাদেরকে কোম্পানির পরিচালক বলা হয়। আর এই সবাইকে পরিচালক পর্ষদ একত্রে বলা হয়। তো কোম্পানির পরিচালকদের একটি যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করতে হয়, কি তাই না? যেমন তুমি ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছো, তোমাকে এসএসসি পাস করতে হয়েছে। যারা ফেল করেছে তারা কি ভর্তি হতে পেরেছে? না স্যার। না। তার মানে হচ্ছে যোগ্যতা অর্জন করতে হবে, যে কোনো কাজে যোগ্যতা অর্জন করতে হবে। তো যোগ্যতার সুযোগ শেয়ার কাকে বলে? দেখো, কোম্পানির সংঘবিধিতে বা পরিমেল নিয়মাবলীতে পরিচালক হওয়ার জন্য যদি ন্যূনতম নির্দিষ্ট পরিমাণ শেয়ার থাকা আবশ্যক করে দেয়া হয় তবে উক্ত পরিমাণ শেয়ারকে পরিচালকদের যোগ্যতা সুযোগ শেয়ার বলে। ওই যে পরিমেল নিয়মাবলী কাকে বলে? যে কোম্পানির অভ্যন্তরীণ কার্যাবলী কিভাবে পরিচালিত হবে এ সংক্রান্ত নিয়ম কানুন যে দলিলে লেখা থাকে তাকে পরিমেল নিয়মাবলী বলে। আর এখানেই যদি একজন সাধারণ শেয়ার হোল্ডার কি পরিমাণ শেয়ার ক্রয় করলে পরিচালক পদে দাঁড়াতে পারবে এরকম যদি উল্লেখ করে দেওয়া হয় তাহলে ওই পরিমাণ শেয়ারকে বলা হয় পরিচালকদের যোগ্যতা সুযোগ শেয়ার। নিয়মাবলীতে বলা হয়েছে যে একজন সাধারণ শেয়ার হোল্ডার কোম্পানির পরিচালক পদে দাঁড়াতে চাইলে কমপক্ষে তাকে 10,000 শেয়ার ক্রয় করতে হবে, এরকম একটি শব্দ উল্লেখ করে দেওয়া আছে, লাইন উল্লেখ করে দেওয়া আছে। তাহলে কোন একজন সাধারণ শেয়ার হোল্ডার যদি পরিচালক পদে দাঁড়াতে চায় অর্থাৎ ভোটে দাঁড়াতে চায় তাহলে কমপক্ষে কত শেয়ার ক্রয় করতে হবে নিয়ম অনুযায়ী?
নিয়ম অনুযায়ী 10,000, যেহেতু 10,000 উল্লেখ আছে, এরকম 5,000 যদি উল্লেখ থাকে তাহলে 5,000, 7,000 যদি উল্লেখ থাকে 7,000, 50,000 যদি উল্লেখ থাকে 50,000, যেটাই উল্লেখ থাক সেই পরিমাণ শেয়ার তাকে ক্রয় করতে হবে। আর এই পরিমাণ শেয়ারকে বলা হয় যোগ্যতা সুযোগ শেয়ার। এই যে পরিমাণ শেয়ার ক্রয় করলে একজন সাধারণ শেয়ার হোল্ডার পরিচালক পদে দাঁড়ানোর সুযোগ পায় সেই শেয়ারকে বলা হয় যোগ্যতা সুযোগ শেয়ার। এই পরিমাণ শেয়ার কারো না থাকলে এবং নির্ধারিত সময়ের মধ্যে সে তা কিনতে ব্যর্থ হলে উক্ত পরিচালক পদ আপনা আপনি শূন্য হয়ে যায় এবং নতুন পরিচালক নিয়োগের প্রয়োজন পড়ে। ধরে নাও যারা পরিচালক নির্বাচিত হয়েছে ওই পরিচালকদের হঠাৎ করে মাঝখানে ওই যোগ্যতার সুযোগ শেয়ারের নিচে শেয়ার চলে আসছে, অর্থাৎ অধিকাংশ শেয়ার সে বিক্রি করে দিয়েছে। তাহলে কি হবে? যেহেতু যোগ্যতার সুযোগ শেয়ার সংখ্যা কমে গিয়েছে তাই তার পদ শূন্য হয়ে যাবে, অর্থাৎ সে আর পরিচালক পদে দাঁড়াতে পারবে না। তোমরা দেখো না যে অনেক বড় বড় কোম্পানির পত্রিকায় আসে অমুক ব্যক্তি ব্যবস্থাপনা পরিচালক পদে নির্বাচিত হয়েছেন, এরকম আছে, দেখেছো কি? দেখেছো এরকম সংবাদ? কেউ কি দেখেছো? মনে হয় দেখছিলাম। মনে হয় দেখেছো, রাইট। যারা তুমি যদি ধরে নাও তুমি স্কয়ার কোম্পানির একজন একটা শেয়ার ক্রয় করলা, আস্তে আস্তে শেয়ার ক্রয় করতে করতে 10,000 20,000 শেয়ার ক্রয় করেছো, তাহলে তুমি ওই প্রতিষ্ঠানের যদি লেখা থাকে 10,000, তাহলে 10,000 শেয়ার ক্রয় করলে তুমি পরিচালক পদে দাঁড়াতে পারবে। এখন কিভাবে তুমি নির্বাচিত হবে? প্রত্যেক বছর একটি কোম্পানির একটি সাধারণ সভা হয় যেটাকে বলা হয় AGM, অ্যানুয়াল জেনারেল মিটিং। এই AGM এ অ্যানুয়াল জেনারেল মিটিং এ সকল শেয়ার হোল্ডাররা অর্থাৎ উপস্থিত শেয়ার হোল্ডাররা উপস্থিত থেকে ওই যারা পরিচালক পদে দাঁড়িয়েছে তাদেরকে ভোট প্রদান করে। এই ভোটে সর্বোচ্চ সংখ্যক ব্যক্তিরাই আসলে পরিচালক পদে নির্বাচিত হয়ে থাকে। কারো কোনো প্রশ্ন? নিশ্চয়ই নাই। আছে কি প্রশ্ন? আছে? আমি কিন্তু এখন স্ক্রিনশট নেইনি, স্ক্রিনশট নিব একটু পরেই, আজকের প্রেজেন্ট নেওয়া হবে। যদি 51% শেয়ার থাকে তাহলে সে কি এটা মূল অধিকার পাবে না? না, এখানে পার্সেন্টেজ সম্পর্ক না, বুঝতে পেরেছো? হ্যাঁ, এমনও হতে পারে ওখানে 51% মানে হচ্ছে সরকারি বেসরকারির এখানে কথা নিয়ে আসলে হবে না। এখানে যদি উল্লেখ থাকে যে মোট শেয়ারের এত পার্সেন্ট শেয়ার ক্রয় করলে পরিচালক পদে দাঁড়াতে পারবে, সেটা উল্লেখ থাকতে পারে, অথবা ডাইরেক্ট সংখ্যা উল্লেখ থাকতে পারে। ঠিক আছে? হ্যাঁ, এখন আসি দেখো কোম্পানির মূলধন। কোম্পানির মূলধন কি? একটি কোম্পানি শেয়ার এবং শেয়ার বিক্রি করে এবং ঋণ সংগ্রহ করে যে পরিমাণ মূলধন সংগ্রহ করে সেটাই হচ্ছে কোম্পানির মূলধন। মানে হচ্ছে উচ্চ বিচারে দুই ধরনের মূলধন থাকে, শেয়ার মূলধন, ঋণকৃত মূলধন। এবং এই শেয়ার মূলধন, ঋণকৃত মূলধন আবার কোথায় কোথায় ব্যবহার হয়, অর্থাৎ প্রকৃতি বিচারে দুই প্রকার, চলতি মূলধন, স্থায়ী মূলধন। তো আমরা কোম্পানির মূলধন প্রথমে শেয়ারের সংজ্ঞা এবং শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। দেখো, জনসাধারণের কাছে শেয়ার বিক্রি করে যৌথ মূলধনী ব্যবসায় যে পুঁজি সংগ্রহ করে তাকে কোম্পানির শেয়ার মূলধন বলে। অর্থাৎ একটি পাবলিক লিমিটেড কোম্পানি কি করে? জনসাধারণের কাছে শেয়ার বিক্রি করে। এই শেয়ার বিক্রি করে যে পরিমাণ অর্থ সংগ্রহ করে তাকে শেয়ার মূলধন বলে। তো শেয়ার কাকে বলে? একটি কোম্পানির মোট শেয়ার মূলধন যত থাকবে তার ক্ষুদ্র ক্ষুদ্র এককই হচ্ছে একটি শেয়ার মূলধন। ধরে নাও যে একটি কোম্পানির 1 কোটি হচ্ছে মোট মূলধন, এর মধ্যে 60 লক্ষ হচ্ছে শেয়ার মূলধন, 40 লক্ষ হচ্ছে ঋণকৃত মূলধন। তাহলে বলো দেখি শেয়ার মূলধন কত? বলো তো দেখি, শেয়ার মূলধন কত? 1 কোটি না 60 লক্ষ? 60 লাখ। আর কোম্পানির মূলধনের পরিমাণ কত? 40 লাখ। 1 কোটি, কোম্পানির মূলধন 1 কোটি, এর মধ্যে শেয়ার মূলধন 60 লক্ষ, ঋণকৃত মূলধন 40 লক্ষ। এই শেয়ার মূলধন অর্থাৎ 60 লক্ষ টাকাকে আমরা যদি সমান কতগুলো ভাগে ভাগ করি, ধরে নাও 60 লক্ষকে তুমি 1000 দিয়ে ভাগ করো, 60 লক্ষ টাকাকে তুমি 1000 দিয়ে ভাগ করো, তাহলে দেখবে যে 6000 টাকা এসেছে। প্রত্যেকটি শেয়ারের দাম 6000। কি বুঝতে পেরেছো? প্রত্যেকটি শেয়ারের দাম 6000। তাহলে 1000 শেয়ার আর প্রত্যেকটি শেয়ারের দাম হচ্ছে কত? 6000। তাহলে এই যে সমান কতগুলো ভাগে ভাগ করা হলো, প্রত্যেকটিকে এক একটি করে শেয়ার বলা হয়। এখন তোমার 6000 টাকা আছে, তুমি একটা শেয়ার ক্রয় করলা। তোমার 12,000 টাকা আছে, তুমি দুটো শেয়ার ক্রয় করলা।
তোমার 18,000 টাকা আছে, তুমি 3টা শেয়ার ক্রয় করলা, এরকম করে তুমি শেয়ার সংখ্যা বাড়াতে থাকবে, তোমার অসুবিধা, তাতে কোনো অসুবিধা। তাহলে এই জনসাধারণের কাছে, তাহলে তোমার কাছে শেয়ার বিক্রি করলো আর কোম্পানির টাকা সংগ্রহ করলো, তাহলে জনসাধারণের কাছে তোমার কাছে শেয়ার বিক্রি করে যৌথ মূলধনী কোম্পানি যে পুঁজি সংগ্রহ করে তাকে কোম্পানি শেয়ার মূলধন করে। তো এই শেয়ার মূলধন গুলোকে ভাগ করা হয়েছে কি কি ভাগে? দেখো, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, অগ্রাধিকার শেয়ারকে আবার 8 ভাগে ভাগ করা হয়েছে, আরো 8 প্রকার এখানে দেওয়া আছে, আরো ভাগ আছে, 8 প্রকার দেওয়া আছে, মোটামুটি 8 প্রকার। এরপর হচ্ছে বিলম্বিত শেয়ার, পুনঃ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, অনাঙ্কিক শেয়ার। সবাই খুব মনোযোগ সহকারে শুনবে। সাধারণ শেয়ার কাকে বলে? যে শেয়ার ক্রয় করলে, মানে সাধারণ শেয়ার কাকে বলে? যে শেয়ার ক্রয় করলে একজন শেয়ার হোল্ডার কোম্পানির পরিচালক পদে দাঁড়াতে পারে, কোম্পানির পরিচালক পদে দাঁড়াতে পারে, ভোট প্রদান করতে পারে, পরিচালক পদে দাঁড়াতে পারে, ভোট প্রদান করতে পারে, সেই শেয়ারকে বলা হয় সাধারণ শেয়ার। বলো দেখি, সাধারণ শেয়ার কাকে বলে? যে শেয়ার ক্রয় করলে একজন শেয়ার হোল্ডার কোম্পানির সিদ্ধান্তে অংশগ্রহণ করতে পারে, ভোট প্রদান, পরিচালক নির্বাচনে ভোট প্রদান করতে পারে, পরিচালক পদে দাঁড়াতে পারে, সেই শেয়ারকে বলা হয় সাধারণ শেয়ার। বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, ধরে নাও তুমি একজন যদি 5টা সাধারণ শেয়ার ক্রয় করে, আরে পরিচালকদের যোগ্যতার সুযোগ দেয়া আছে, ধরে নাও 1000, তো তুমি 5টা শেয়ার ক্রয় করলে কি তুমি দাঁড়াতে পারবা? বলো, পারবে? নো স্যার। না, কিন্তু তুমি ভোট প্রদান করতে পারবে। যারা দাঁড়িয়েছে তাদেরকে ভোট দাও। এলাকায় তোমার জনসমর্থন না থাকলে ভোটে দাঁড়িয়ে কোনো লাভ নেই। এলাকায় যদি জনসমর্থন তোমার না থাকে, ততটাই কি ভোট দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, শেয়ার যতটা আছে ততটাই কি ভোট দিতে পারবে? হ্যাঁ, ততটাই ভোট দিতে পারবে এখানে। বুঝতে পেরেছো? একজন শেয়ার হোল্ডার হচ্ছে, যেমন এই কেন এখানে বলা হলো এই ধরনের কথা এখানে কিন্তু লেখা নেই যে কতটা ভোট দিতে পারবে, তবে যেহেতু লেখা নেই তাহলে এখানে নিয়ম অনুযায়ী হবে, ওই যে পরিমেয় নিয়মাবলীতে যেভাবে লেখা থাকবে ওইভাবে। একজন শেয়ার হোল্ডারের 5টা শেয়ার থাকলে সে কি একটা দিতে পারবে না 5টা দিতে পারবে, পরিমেয় নিয়মাবলীতে উল্লেখ থাকবে। কি বুঝতে পেরেছো? কিন্তু যেমন হচ্ছে ইয়ার কথা, ওই যে সমবায় সমিতিতে বলা হয়েছে যে একজন, ওখানেও শেয়ার হোল্ডার বলা হয়, একজন শেয়ার হোল্ডারের যত শেয়ার থাক সে একটা ভোট দিতে পারবে। যার একটা শেয়ার আছে সেও একটা দিতে পারবে, যার 50টা শেয়ার আছে সেও একটা মাত্র ভোট দিতে পারবে। কিন্তু কোম্পানির ক্ষেত্রে এই ধরনের কথা বলা নেই, কিন্তু পরিমেয় নিয়মাবলীতে যা লেখা আছে সে অনুযায়ী ভোট প্রদান করবে। বুঝতে পেরেছো? ওকে স্যার। রাইট। এবার আসছে দেখো অগ্রাধিকার শেয়ার। সাধারণ শেয়ার হোল্ডাররা ভোট প্রদান করতে পারবে, পরিচালক পদে দাঁড়াতে পারবে, সিদ্ধান্তে অংশগ্রহণ করতে পারবে, আরো অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারা অগ্রাধিকার শেয়াররা এই জায়গাগুলো থেকে বঞ্চিত হবে। অর্থাৎ এরা ভোট প্রদান করতে পারবে না, এরা পরিচালক পদে দাঁড়াতে পারবে না, এরা সিদ্ধান্তে অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু এরা কোম্পানির মালিক। সাধারণ শেয়ার হোল্ডাররাও কোম্পানির মালিক, ওই শেয়ার যারা ক্রয় করবে তারাও মালিক, অগ্রাধিকার শেয়ার হোল্ডারও কোম্পানির মালিক, কিন্তু এরা পরিপূর্ণ মালিক নয়। বলো, কারা পরিপূর্ণ মালিক নয়? কারা? রাইট। কারা তাহলে পরিপূর্ণ মালিক? সাধারণ শেয়ার যারা ক্রয় করবে তারা কোম্পানির পরিপূর্ণ মালিক, কিন্তু অগ্রাধিকার শেয়ার যারা ক্রয় করবে তারা কি পরিপূর্ণ মালিক? না। না। কেন? এরা মালিক হওয়ার পরেও ভোট দিতে পারছে না, এরা মালিক হওয়ার পরেও সিদ্ধান্তে অংশগ্রহণ করতে পারছে না, এরা মালিক হওয়ার পরেও কোনোভাবেই যত শেয়ারই থাক না কেন এরা পরিচালক পদে দাঁড়াতে পারবে না, তার মানে এরা পরিপূর্ণ মালিক নয়। এই অগ্রাধিকার শেয়ারকে একটা নির্দিষ্ট হারে লভ্যাংশ দেওয়া হয়। কি হারে দেওয়া হয় বলো? একটি নির্দিষ্ট হার উল্লেখ থাকে, সে অনুযায়ী ওরা লভ্যাংশ পেয়ে থাকে। এই অগ্রাধিকার শেয়ার কাকে বলে? সঞ্চয়। তাহলে দেখা গেল এরা অনেক প্রকার হতে পারে, সঞ্চয় অগ্রাধিকার শেয়ার, অসঞ্চয় অগ্রাধিকার শেয়ার, অংশভাগ অগ্রাধিকার শেয়ার, অনংশভাগ অগ্রাধিকার শেয়ার, পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার, অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার, পরিবর্তনযোগ্য অপরিবর্তনযোগ্য অগ্রাধিকার শেয়ার। দেখো, সঞ্চয় অগ্রাধিকার শেয়ার কাকে বলে? অগ্রাধিকার শেয়ার হোল্ডারকে একটা নির্দিষ্ট হারে লভ্যাংশ দেওয়া হয়। যদি কোম্পানি লাভ হয় তাহলে অগ্রাধিকার শেয়ার হোল্ডারকে মানে হচ্ছে কি দেওয়া হয়? লভ্যাংশ দেওয়া হয়। কিন্তু যদি কখনো কোনো বছর লাভ না হয় তাহলে
লাভের যে অংশগুলো সঞ্চয়ে রাখা সঞ্চিত আছে সেই সঞ্চয়ের অংশ থেকে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ প্রদান করা হয়। তাহলে সেই অগ্রাধিকার শেয়ারকে বলা হয় সঞ্চয় অগ্রাধিকার শেয়ার। অর্থাৎ সঞ্চিত মুনাফার অংশ থেকে যখন যে বছর লাভ হবে না ওই বছরও ওদেরকে লভ্যাংশ দেওয়া হবে। বুঝে গেছে? কিন্তু এটি সঞ্চয় করে রাখা হয়, সেই শেয়ারকে বলা হয় সঞ্চয় অগ্রাধিকার শেয়ার। আর লাভ হলেই অগ্রাধিকার শেয়ারকে লভ্যাংশ দেওয়া হবে, না হলে এদের সঞ্চিত কোনো অংশ থেকে লভ্যাংশ দেওয়া হবে না। এ ধরনের শেয়ারকে বলা হয় অসঞ্চয় অগ্রাধিকার শেয়ার। বুঝে গেছে? অংশভাগ অগ্রাধিকার শেয়ার কি? যে অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা মানে হচ্ছে যে সব সাধারণ শেয়ার হোল্ডারদের পূর্বে একবার লভ্যাংশ পেয়ে থাকে, সাধারণ শেয়ার হোল্ডারদের পূর্বে একবার লভ্যাংশ পেয়ে থাকে, আবার যখন সাধারণ শেয়ার হোল্ডারদের যখন লভ্যাংশ বন্টন করে দেওয়া হয় তখনও এরা অংশগ্রহণ করে, তখনও এরা একটি অংশ পেয়ে থাকে। এই ধরনের অগ্রাধিকার শেয়ারকে অংশভাগ অগ্রাধিকার শেয়ার বলে। আর অনংশভাগ অগ্রাধিকার শেয়ার কি? যে একবার সাধারণ শেয়ার হোল্ডারদের পূর্বে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে একটি লভ্যাংশ প্রদান করা হয় একটি নির্দিষ্ট হারে, এরপরে আর সাধারণ শেয়ার হোল্ডারদের লভ্যাংশ যখন বন্টন করা হয় তখন এদেরকে অংশগ্রহণ করতে দেয়া হয় না। সেই অগ্রাধিকার শেয়ারকে অনংশভাগ অগ্রাধিকার শেয়ার বলে। আমি জাস্ট বলে যাচ্ছি, তোমরা বাসায় পড়বা, প্রশ্ন থাকলে আবার নেক্সট দিন প্রশ্ন করবে। পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার, যে অগ্রাধিকার শেয়ার ক্রয় করলে একটি নির্দিষ্ট সময়ের জন্য অগ্রাধিকার শেয়ার ইস্যু করা হয় এবং একটি নির্দিষ্ট সময়ের পরে ওই শেয়ার ফেরত নিয়ে টাকা পরিশোধ করে দেওয়া হয়, সেই শেয়ারকে বলা হয় অগ্রাধিকার শেয়ারকে বলা হয় পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার। আর অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার কি? যে কোম্পানি যতদিন টিকে থাকবে ততদিন পর্যন্ত যে অগ্রাধিকার শেয়ারের মূল্য পরিশোধ করা হয় না, অর্থাৎ শেয়ার ফেরত দেওয়া হবে না, টাকাও ফেরত দেওয়া হবে না, সেটি হচ্ছে অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার। পরিবর্তনযোগ্য অগ্রাধিকার শেয়ার কি? যে পরিমেল নিয়মাবলীর নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট সময় পর অগ্রাধিকার শেয়ার ফেরত নিয়ে সাধারণ শেয়ারে রূপান্তরিত করার সুযোগ থাকে, পরিবর্তন করার সুযোগ থাকে, সেই শেয়ারকে পরিবর্তনযোগ্য অগ্রাধিকার শেয়ার বলে। আর যে অগ্রাধিকার শেয়ার সাধারণ শেয়ারে রূপান্তর করার কোনো সুযোগ থাকে না, পরিবর্তন করার কোনো সুযোগ থাকে না, তাকে অপরিবর্তনযোগ্য অগ্রাধিকার শেয়ার বলে। তোমাকে বুঝতে পেরেছো এটুকু? Yes, sir. রাইট, ওকে। আতিকুজ্জামান জনি, উনি রোল নাম্বার সেট করেন নাই। ওকে, এরপর আসো দেখি। এরপরে বিলম্বিত শেয়ার কাকে বলে? বিলম্বিত শেয়ার হচ্ছে এই শেয়ারগুলো সাধারণত প্রবর্তকরা ক্রয় করে থাকে, অর্থাৎ যে শেয়ার ক্রয় করলে শেয়ার হোল্ডারদের লভ্যাংশ এবং অর্থ সমস্ত দায় এবং ব্যয় নির্বাহ করার পর পরিশোধ করা হয়, সেটি হচ্ছে বিলম্বিত শেয়ার। যেমন প্রথমে ঋণের অর্থ পরিশোধ করা, তারপরে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ প্রদান করা, এরপর হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডারদের লভ্যাংশ পরিশোধ করে দেওয়ার পর লাভের যদি কোনো অংশ শেয়ার থাকে, যদি কোনো শেয়ার হোল্ডার থাকে, মানে সেই শেয়ারগুলোকে হচ্ছে বিলম্বিত শেয়ার। অর্থাৎ এই শেয়ারগুলো যারা প্রবর্তক পরিচালক থাকে তারা ক্রয় করে, অর্থাৎ এরা সবার শেষে লভ্যাংশ পেয়ে থাকে। যে শেয়ার ক্রয় করলে লভ্যাংশ সবার শেষে পাওয়ার সুযোগ থাকে সেই শেয়ারকে বিলম্বিত শেয়ার বলে। বোনাস শেয়ার কাকে বলে? যখন শেয়ার হোল্ডারদের লাভের অতিরিক্ত অংশ নগদে না দিয়ে নগদে অর্থের সমপরিমাণ সমমূল্যের শেয়ার বোনাস হিসেবে শেয়ার হোল্ডারদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়, তখন সেটাকে বলা হয় বোনাস শেয়ার বলে। অগ্রাধিকার শেয়ার কাকে বলে? অধিকারযোগ্য শেয়ার, অগ্রাধিকার না, অধিকারযোগ্য শেয়ার। যদি কোনো কোম্পানি নতুন শেয়ার ইস্যু করে অর্থ সংগ্রহ করতে চায়, তাহলে পুরাতন যারা শেয়ার হোল্ডার রয়েছে তাদের জন্য ওই নতুন শেয়ারের একটি অংশ ক্রয় করার অধিকার দেয়া হয়। ধরে নাও 5,000 নতুন করে শেয়ার ইস্যু করা হবে, এই 5,000-এর মধ্যে 1,500 শেয়ার রেখে দেওয়া হলো, পুরাতন যারা শেয়ার হোল্ডার রয়েছে তারা এই শেয়ারগুলো ক্রয় করার অধিকার দেয়া হলো।
সেই শেয়ারকে বলা হয় অধিকারযোগ্য শেয়ার। আর অনাঙ্কিক মূল্যের শেয়ার কি? যে শেয়ারের মূল্য পূর্বেই অঙ্কিত থাকে না, অর্থাৎ নির্ধারণ করা থাকে না। একটি নির্দিষ্ট সময় শেষে কোম্পানির সম্পত্তি, অর্জিত মূল্য, শেয়ার মূল্য এবং ওই যে দায়ের পরিমাণ, এই সকল দায় এবং ঋণের পরিমাণ বাদ দেবার পর যে পরিমাণ অর্থ থাকে, এই অর্থ অনুযায়ী শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়, সেটি হচ্ছে অনাঙ্কিক মূল্যের শেয়ার। অর্থাৎ এখানে একটি কোম্পানির মোট মূলধন থেকে ঋণকৃত মূলধনের পরিমাণ বাদ দেবার পর যে পরিমাণ অর্থ থাকবে, শেয়ার পরিমাণ মূলধন থাকবে, এটি মোট শেয়ার দিয়ে ভাগ করা হয়, তাতে এই শেয়ারের মূল্য কত সেটি নির্ধারণ হয়ে যাবে। এটি হচ্ছে অনাঙ্কিক মূল্যের শেয়ার। এরপর সাথে কোম্পানির মূলধন। কোম্পানির মূলধন ঋণপত্র, যে কোম্পানিতে শেয়ার মালিকদের বাইরে অন্য কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করা হলে তাকে ঋণ বলা হয়। আর পাবলিক লিমিটেড কোম্পানি শুধুমাত্র ঋণপত্র ইস্যু করতে পারে। বলো কোন কোম্পানি ঋণপত্র ইস্যু করতে পারে? প্রাইভেট না পাবলিক লিমিটেড কোম্পানি? হ্যাঁ, রাইট, একমাত্র পাবলিক লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার ও ঋণপত্র বাইরে ইস্যু করতে পারে। তো শেয়ার পত্রের বাইরে যদি অন্য কোনো উৎস থেকে অর্থ সংগ্রহ করা হয় সেটাই হচ্ছে ঋণপত্র। তো পাবলিক লিমিটেড কোম্পানি যে ঋণ স্বীকৃতিপত্র ইস্যু করে জনগণ বা প্রতিষ্ঠানের নিকট থেকে ঋণপত্র সংগ্রহ করে তাকে ঋণপত্র বলে। তো এই ঋণপত্রে কি উল্লেখ থাকে? এই ঋণপত্রের সাথে ঋণের পরিমাণ উল্লেখ থাকে, সুদের হার উল্লেখ থাকে, সুদের ঋণের মেয়াদ উল্লেখ থাকে, এই বিষয়গুলো ঋণপত্রে উল্লেখ থাকে। তো ঋণপত্রের অনেকগুলো প্রকারভেদ আছে, দেখো সাধারণ বা খোলা ঋণপত্র, বন্ধকি ঋণপত্র, পরিশোধযোগ্য ঋণপত্র, অপরিশোধযোগ্য ঋণপত্র, নিবন্ধিত ঋণপত্র, অনিবন্ধিত পরিবর্তনযোগ্য। হ্যাঁ, আমি একটু সময় যেহেতু অল্প, আমি চেষ্টা করি যতক্ষণ শেষ করা যায়। সাধারণ বা খোলা ঋণপত্র কাকে বলে? যে ঋণপত্র ইস্যু করা হয় কিন্তু কোন রকম বন্ধক রাখা হয় না। মানে কি? ওই যে স্থায়ী সম্পত্তি বন্ধক রাখা হয় না, জামানত রাখা হয় না। জামানতবিহীন ঋণপত্রই হচ্ছে খোলা ঋণপত্র। এই বলো ঋণপত্র এক লাইনে বলা হয় জামানতবিহীন ঋণপত্রই হচ্ছে খোলা ঋণপত্র। আর বন্ধকি ঋণপত্র কি? যে ঋণপত্র ইস্যু করা হয় আবার স্থায়ী সম্পত্তি বন্ধক রাখা হয়, যারা ক্রয় করবে তাদের কাছে বন্ধক রাখা হয়, হ্যাঁ, সেই ঋণপত্র হচ্ছে বন্ধকি ঋণপত্র। পরিশোধযোগ্য ঋণপত্র কাকে বলে? যে ঋণপত্রে একটি নির্দিষ্ট মেয়াদ উল্লেখ থাকে, ওই মেয়াদ শেষে ঋণপত্র ফেরত নিয়ে অর্থ পরিশোধ করে দেওয়া হয়, তাকে পরিশোধযোগ্য ঋণপত্র বলে। আর অপরিশোধযোগ্য ঋণপত্র কি? যে ঋণপত্র প্রতিষ্ঠান যতদিন টিকে থাকবে এই ঋণপত্রের অর্থ কখনোই পরিশোধ করা হবে না, বা ওই ঋণপত্র ফেরত নেওয়া হবে না, বা ফেরত নিতে কোম্পানি বাধ্য নয়, সেই ঋণপত্রকে অপরিশোধযোগ্য ঋণপত্র বলে। আর নিবন্ধিত ঋণপত্র কি? যে ঋণপত্র ইস্যু করার সময় ঋণপত্র গ্রহীতার অর্থাৎ ক্রেতার নাম, ঠিকানা, ঋণে সুদের হার ইত্যাদি উল্লেখ থাকে, তাকে নিবন্ধিত ঋণপত্র উল্লেখ করে নিবন্ধন করা হয়, নিবন্ধিত ঋণপত্র। আর অনিবন্ধিত ঋণপত্রে এসবের কোনো কিছু উল্লেখ থাকে না। পরিবর্তনযোগ্য ঋণপত্রে এক সময় শেয়ারে রূপান্তর করা হয়, অর্থাৎ ঋণপত্র ফেরত নিয়ে সাধারণ শেয়ার ইস্যু করা হয়, সেটি হচ্ছে পরিবর্তনযোগ্য ঋণপত্র। অর্থাৎ ঋণপত্র তোমার কাছে বিক্রি করা হয়েছে, একটা সময়ের পর তোমার ঋণপত্র ফেরত নিয়ে তোমার নামে সাধারণ শেয়ার ইস্যু করা হবে, অর্থাৎ ঋণপত্র শেয়ারে রূপান্তর হলো, সেটি হচ্ছে পরিবর্তনযোগ্য ঋণপত্র। আর যেটা সাধারণ শেয়ারে আর কখনোই ইস্যু করা হবে না, সেটি অপরিবর্তনযোগ্য ঋণপত্র। ঠিক আছে? তো তোমাদের হোমওয়ার্ক থাকবে এটুকু, তোমরা রেগুলার হবে ক্লাসে, এটা আমি স্ক্রিনশট দিয়ে তোমার গ্রুপে দিয়ে দিচ্ছি, এটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। বাড়ির কাজ লিখে অনুসরণ করতে হবে। শর্ট করে আজকে আলোচনা হলো, অনেক আলোচনা ছিল, ঠিক আছে? তো তোমাদেরকে ধৈর্য সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা ক্লাসে থাকবে নিশ্চয়ই তারা সুযোগ সুবিধা পাবে, আর যারা থাকবে না তাদের রেকর্ড রাখা